হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব আমির খানের আপকামিং সিনেমা সিতারে জামিন পার। সেটার একটা ফার্স্ট লুক পোস্টার ড্রপ করা হয়েছে। তো পোস্টারটা রিভিউ এবং এই সিনেমার গল্প কি হতে চলেছে বা এই সিনেমাটা থেকে আমরা ইন জেনারেল কি এক্সপেক্ট করতে পারি অ্যাজ অডিয়েন্স, সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে যদি পোস্টারটা রিয়াকশন দিই, পোস্টারটা আমার দেখুন খুব ভালো লেগেছে। এবার এখানে এরা যেটা চেষ্টা করেছে সেটা হচ্ছে তারে জামিন পারের সাথে একটা ফ্যামিলিয়ারিটি তৈরি করার। আপনারা যদি তারে জামিন পারের পোস্টারটা গিয়ে দেখেন, এক্স্যাক্টলি একই ছিল, ওই একই ফন্ট, একই কালার, একই ডিজাইন, প্রত্যেকটাই তৈরি করা হয়েছে। চ্যাম্পিয়ন সিনেমাটার অ্যাডপ্টেশন হতে চলেছে সিতারে জামিন পার, আমরা প্রত্যেকে জানি। সেই গল্পটাতে আমি পরে আসছি। তো সেই যে টিমটা হবে এবং তার সামনে আমির খান, এবং আমির খানকে একটা একটু র্যাগ ট্যাগ, একটু টাপরি টাইপের লুক দেওয়া হয়েছে, সেটাও কেন আমি আসছি। তো সেটা দেয়া হয়েছে, ওভারঅল মিনিমালিস্টিক রাখা হয়েছে এবং তারে জামিন পারের সাথে একটা খুব স্ট্রং রিজেমব্লেন্স তৈরি করা হয়েছে। তো ওভারঅল ভালো লাগছে দেখতে। তো এবার হচ্ছে গল্প। গল্প দেখুন, সিতারে জামিন পার সিনেমাটা 2018-তে আই থিঙ্ক এসেছিল চ্যাম্পিয়ন সিনেমাটা, সেটার অ্যাডপ্টেশন। এবার চ্যাম্পিয়ন সিনেমাটার গল্পটা ছিল ইটস আ ফিল গুড স্পোর্টস কমেডি, ঠিক আছে? যে টাইপের সিনেমাগুলো ইউরোপ আর আমেরিকাতে হয়, কারণ বিকজ দে হ্যাভ সাচ আ স্ট্রং স্পোর্টিং কালচার। এবং গল্পটা হচ্ছে যে একজন কনভিক্টেড ক্রিমিনাল, তো তাকে কনভিক্ট করা হয়েছে এবং তাকে দুটো অপশন দেওয়া হয়েছে, এক তুমি জেলে যাও, তা না হলে কমিউনিটি সার্ভিস করো, বিকজ দে হ্যাভ দিস কনসেপ্ট অফ কমিউনিটি সার্ভিস। তো সে কমিউনিটি সার্ভিস চয়েস করছে এবং কমিউনিটি সার্ভিসের জন্য তাকে হচ্ছে একটা ডিসেবিলিটি টিমের সাথে কাজ করতে হবে এবং দ্যাট ইজ দ্যাট জার্নি, এবং একটা ফিল গুড ফ্যাক্টর আছে। তো এই হচ্ছে গল্প। এবার আমির খানের যে লুকটা দেওয়া হয়েছে, তো বুঝতেই পারছেন যে যেহেতু সে ক্রিমিনাল, তো তার জন্য ওই রকম একটা রাফ অ্যান্ড টাফ, একটু টাপরি কাইন্ড অফ লুক দেওয়া হয়েছে। এবং যে টিমটা আছে, ডিসেবিলিটি টিমটা, সেটাকেও আমরা মানে এক ঝলক আর কি দেখতে পাচ্ছি পোস্টারে যতটুকু দেখা যাচ্ছে। তো গল্পটা শুনেই আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা কিন্তু কোনো বড় সিনেমা নয়। বড় সিনেমা ইন দ্যাট সেন্স স্কেল ওয়াইজ আমি বলছি, এটা কিন্তু স্কেল ওয়াইজ ছোট সিনেমাই হবে। মানে চ্যাম্পিয়ন্স থেকে হয়তো কিছু জিনিস এরা চেঞ্জ করবে, কিছু জিনিস হয়তো আনবে বা কিছু এক্সট্রাক্টও করবে, বাট দ্য ওভারঅল কনসেপ্ট অফ চ্যাম্পিয়ন্স, এটা কিন্তু কোনো বড় সিনেমা হবে না, ছোট সিনেমাই হবে। একটা ফিল গুড, হোলসাম ফ্যামিলি সিনেমা, এই টাইপের একটা কিছু হতে চলেছে। এবং এখান থেকে আমি কিন্তু ওই আমির খানের যে স্ট্র্যাটেজি সেটাতে আসবো। দেখুন, এখন প্রত্যেকে হিউজ স্কেলের অ্যাকশন সিনেমা বানাচ্ছে, বড় স্কেল, হিউজ স্পেকটাকেল ড্রিভেন, বিশাল বাজেটের একটা লার্জার দ্যান লাইফ হিরো। সেখানে এরকম সিনেমা কেন? এবং এখানে কিন্তু আমির খানের মাস্টার স্ট্রোক। দেখুন, আমির খানকে আপনি পলিটিক্যালি অপোজ হতে পারেন, এবং আমির খান অনেক সময় অনেক কথা বলেছে যেগুলো আমি একদমই সাপোর্ট করি না। যেরকম ওই আমির খান আর কিরণ রাও একবার বলেছিল ইন্ডিয়াতে থাকতে এদের আনসেফ ফিল হয় অ্যান্ড অল দ্যাট, আই ডু নট এন্ডোর্স দোজ। বাট আমির খান কিন্তু একটা সময় কনসিস্টেন্টলি কন্টেন্ট বেসড সিনেমা করে হিউমাঙ্গাস বক্স অফিস দিয়েছে, যেটা আমির খানের আগেও কেউ করেনি, আমির খানের পরেও কেউ করেনি। ইভেন আমির খানের অন্য দুজন যে খান, শাহরুখ খান এবং সালমান খান, তারাও কিন্তু করেনি। ইভেন আপনারা যদি দেখেন, তারা কিন্তু কনসিস্টেন্টলি, আমির খান কনসিস্টেন্টলি কন্টেন্ট ড্রিভেন কাজ করে গেছে, যেগুলোর ম্যাক্সিমাম, আমি বক্স অফিসও ছেড়ে দিচ্ছি, দেওয়ার হিউজ বক্স অফিস সাকসেসেস, সেগুলো কিন্তু অ্যাজ আ সিনেমাও ভালো। আমি যদি আমির খানের শেষ দুটো সিনেমা বাদ দিই, লাল সিং চাড্ডা আর কি বলে থাগস অফ হিন্দুস্তান, ধুম 3 যদি বাদ দিই, আর পিকে সিনেমাটার সমস্যা যেটা ছিল, অনেকটা সত্যি কিছু নেই, এর যে সমস্যাটা ছিল, ইট ওয়াজ আ গুড ফিল্ম ক্রাফট ওয়াইজ, বাট সেটার মধ্যে ওই আইডিওলজি প্যাডলিং এর, একটা এজেন্ডা প্যাডলিং এর সমস্যা ছিল। তো ওটাকেও আমি যদি বাদ দিই, হি মেড কনসিস্টেন্টলি গ্রেট ফিল্মস, কন্টেন্ট ড্রিভেন ফিল্মস দ্যাট ওয়ার হিউজলি বক্স অফিস সাকসেসফুল। আপনি 2000 সালের পরে আমির খানের সিনেমাগুলো দেখুন, কটা সিনেমা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল? গজনি আপনি বলতে পারেন, তাও গজনি পুরোপুরি ভাবে কমার্শিয়াল নয়। ধুম 3 কমার্শিয়াল, অবভিয়াসলি হিউজ সাকসেসও হয়েছিল, সিনেমাটা ভালো নয়। থাগস অফ হিন্দুস্তানও তারা করার চেষ্টা করেছিল, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ওয়ার্ক করেনি। বাট তা বাদ দিয়ে হি মেড কনসিস্টেন্টলি কন্টেন্ট ড্রিভেন সিনেমা। এবং আমির খানের কেরিয়ারের সিগনেচারই থেকেছে কিন্তু হি অলওয়েজ ওয়েন্ট এগেনস্ট দ্য টাইড। মিড 90s সবাই যখন ওই রোমান্টিক সিনেমা, ফ্যামিলি ফিল্ম করছে, আমির খান সালমান খান বলুন, শাহরুখ খান বলুন, আমির খান কি করছে? সরফরোশ, গুলাম, আর্থ। আর্লি 2000s যখন সবাই এনআরআই বেসড ওই অডিয়েন্সটা ধরার জন্য শুরু করেছে, বিদেশে গিয়ে শুটিং হচ্ছে, ওই বড় বড় এক্সপ্যাট অডিয়েন্সটাকে, এনআরআই অডিয়েন্সকে কেটারের জন্য সিনেমা হচ্ছে, কারণ জোহার টোহার যেগুলো বানাতো, বেসিক্যালি আমির খান ইজ স্টার্টিং টু টেল অ্যাগ্রেসিভলি ইন্ডিয়ান স্টোরিজ।
লাগানের মতো সিনেমা, মঙ্গল পান্ডের মতো সিনেমা, রং দে বাসন্তীর মতো সিনেমা, অ্যাগ্রেসিভলি ইন্ডিয়ান স্টোরিজ, যেগুলো প্রচন্ড পরিমাণে ইন্ডিয়ান সমাজের সাথে, কালচারের সাথে, ইতিহাসের সাথে রুটেড। আমির খান কিন্তু বরাবর যেটা হচ্ছে সেটার এগেনস্টে গিয়ে করেছে। ইভেন আমির খান 2018তেও এটা করেছিল। 2018তে কি টাইপের সিনেমা হচ্ছে, ওই স্মল টাউন বেসড সিনেমা যেগুলো হচ্ছে, ছোট সিনেমা যেগুলো করে রাজকুমার রাও, সুশান্ত সিং রাজপুত বা অক্ষয় কুমারও একটা স্টেজে তারা পপুলার হচ্ছে। আমির খান কি করছে, থাগস অফ হিন্দুস্তান, এটা একটা স্পেকটেকল ড্রিভেন সিনেমা, ওয়ার্ক করছে না, সিনেমাটা বাজে ছিল, বক্স অফিসে ফ্লপ হয়েছিল, আমি বাদ দিচ্ছি। আমির খান অলওয়েজ ডিড দিস, এবং এখানেও কিন্তু আমির খান এটা কিন্তু ভীষণ ক্যালকুলেটেড ওয়েতে, আমি যেটা বললাম, আপনার আমির খানকে অপছন্দ হতে পারে, বাট তার কন্টেন্ট সিলেকশন এবং তার এই মার্কেট প্লেস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আপনি কোনোদিন অস্বীকার করতে পারবেন না। এখানে আমির খান কি দেখছে, সবাই বড় সিনেমা বানাচ্ছে, সবাই স্পেকট্যাকেল ড্রিভেন সিনেমা বানাচ্ছে, লার্জ স্কেল, হিরোকে লার্জার দ্যান লাইফ ওয়েতে প্রেজেন্ট করা। তারপরে আমাদের এখন যে ওই টক্সিক ম্যাসকিউলিনিটির একটা ইডিয়াম এসছে, এইগুলো আমির খান কি করছে, একটা ছোট সিনেমা বানাচ্ছে চ্যাম্পিয়ন্স এর মতো, সেটার অ্যাডাপ্টেশন। ছোট সিনেমা হবে, ফিল গুড একটা ফ্যাক্টর থাকবে, একটা মিষ্টি ব্যাপার থাকবে, একটা মানে কি বলবো, একটা ফিল গুড, ফ্যামিলি মিলিয়ে দেখা যাবে, কোনো টক্সিসিটি নেই, সবাই মানে একটা বিটার সুইট ব্যাপার থাকবে, চোখে হয়তো একটু জলও থাকবে, মুখে হাসি থাকবে। এক্স্যাক্টলি যে জিনিসটা তারে জামিন পার করতে পেরেছিল, সিতারে জামিন পার কিন্তু সেটাই করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালিতে আমি অবাক হব না, গিভেন আমির খানের যা মার্কেটিং ব্রেন, যে এটাকে সিতারে জামিন পারকে এরা তারে জামিন পার ফর অ্যাডাল্টস বলে প্রচার না করে দেয়, আমি অবাক একদমই হব না। কারণ তারে জামিন পারেও কি দেখিয়েছিল, তারে জামিন পারে দেখিয়েছিল বাচ্চাদের ডিসেবিলিটি, এবং সেটার মধ্যে একটা সামাজিক বক্তব্য ছিল। সিনেমাটাও খুবই ভালো সিনেমা, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এখানেও কি দেখাচ্ছে, এখানেও কিন্তু ডিসেবিলিটি দেখাচ্ছে, বাট ডিসেবিলিটিটাকে দেখাচ্ছে কিসে, একটা এম্পাওয়ারিং ওয়েতে। বড় যারা মানে প্রাপ্তবয়স্ক যারা, তারা ডিসেবলড, কিন্তু তাদেরকে এম্পাওয়ারিং ওয়েতে দেখাচ্ছে, যে তারা তার সাথেও স্পোর্টস পারসিউ করছে। তো এই যে এম্পাওয়ারিং ব্যাপারটা, তো ইট ইজ কাইন্ড অফ লাইক আ তারে জামিন পার ফর গ্রোন আপস। এবং এটা বলে যদি প্রমোটও করে, কারণ আমির খানের তো জানেন সবসময় ইউনিক একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আনে, যদি এরকম কিছু ভাবে প্রমোটও করে তারে জামিন পার ফর গ্রোন আপস, সিতারে জামিন পারকে, আমি অবাক হব না। তো ওভারঅল আমার পোস্টারটা দেখে আমার ভালো লেগেছিল, আমি এরকমই কিছু এক্সপেক্ট করছিলাম অনেস্টলি, যেহেতু আমি চ্যাম্পিয়ন সিনেমাটা দেখেছি। তো ওভারঅল দেখুন, আমির খান কিন্তু স্রোতের বিপরীত দিকেই আছে, সে বড় সিনেমা করছে না, সে কিন্তু একটা ছোট ফিল গুড ফ্যামিলি ফিল্ম, স্পোর্টস ফিল্ম, যেখানে ডিসেবিলিটি ওয়ালা মানুষরা তাদের তাদের যে ডিসেবিলিটি আছে সেগুলোকে ওভারকাম করে একটা মানে তারা ট্রায়াম্ফ করছে, এই গল্প। তো এক্সাইটেড অবশ্যই, সিনেমাটা 20th জুন আসছে, তো বেশি দিন নেই, আর 1-1.5 মাসই আর বাকি আছে। তো আপনাদের পোস্টারটা কেমন লাগলো জানাবেন ফার্স্ট লুক নিয়ে। আপনারা সিতারে জামিন পার মানে আপনাদের কতটা এক্সপেকটেশন, তারে জামিন পারের সাথে এই যে একটা হালকা করে কানেকশন রাখা হচ্ছে, সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।